আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে পদার্থবিজ্ঞানের একটি নতুন লেকচার নিয়ে। আমি মোহাম্মদ মেহেদি হাসান হিমেল, পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি থেকে। আমি আজকে ফিজিক্সের ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ফোর্স অন কারেন্ট এই টপিকটি নিয়ে আলোচনা করব। তো সবার আগে আমাদের জানতে হবে যে যেহেতু আমি প্রফেশনাল অনার্সে পড়াশোনা করছি, তো প্রফেশনাল অনার্সের সিলেবাস অনুযায়ী আমি কিন্তু লেকচারটি নিব। তো শুরুতে আমরা দেখে নিব যে কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের এই প্রফেশনাল অনার্সের ফার্স্ট সেমিস্টারের জন্য, যেহেতু ফিজিক্স ফার্স্ট সেমিস্টারই আছে আমাদের। তো সেই সাপেক্ষে আমরা যদি একটু পর্যালোচনা করি যে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট, তো দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, তো ফার্স্টে আসে হচ্ছে ডিফাইন ম্যাগনেটিক ফিল্ড। তো এখানে সালগুলো দেওয়া আছে যে কোন কোন সালে এটা আসছে। সাল ম্যাটার না, কারণ বলা যায় না কোন সময় কোনটা দিয়ে দেয়, তবে যেহেতু এই সালে এগুলো বেশি আসছে তার মানে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ডিফাইন ম্যাগনেটিক ফিল্ড, এটা 2 মার্কের জন্য আসছে। এরপরে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই আ ম্যাগনেটিক ডাইপোল, এক্সপ্লেইন ফ্লেমিংস লেফট অ্যান্ড রাইট হ্যান্ড রুল, হোয়াট ইজ লরেন্স ফোর্স, এক্সপ্লেইন অর রাইট শর্ট নোট অন লরেন্স ফোর্স। 2 ভাবে কোয়েশ্চেন আসছে। এরপরে আসছে শো দ্যাট ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার অফ লেংথ এল ইজ এফ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ইন্টু এল ভেক্টর ক্রস বি ভেক্টর হোয়ার দ্য সিম্বলস হ্যাভ কনভেনশনাল মিনিং। এরপরে আসছে হচ্ছে গিয়ে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ, আচ্ছা দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ টর্ক প্রডিউসড অন এ কারেন্ট ক্যারিং লুপ placed in a magnetic field, explain Maxwell's screw rule, explains Biot-Savart law and express it in vector form, calculate magnetic field along the axis of circular coil, with necessary diagram derive an expression for force acting between 2 parallel conductor. এরপরে হচ্ছে গিয়ে state and explain Ampere's law, define solenoid, find out an expression for magnetic field B for solenoid, discuss the characteristics of magnetic field resulting from solenoid or short note on magnetic field of a solenoid. এরপর আসছে distinguish between diamagnetism, paramagnetism and ferromagnetism. এরপর আসছে describe hysteresis curve of magnetization. এরপরে সর্বশেষ what do you mean by hysteresis and eddy current losses. তো এই কোশ্চেনগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট আমাদের এই চ্যাপ্টারের জন্য, যেগুলা ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেশনাল অনার্স কোর্সের ফার্স্ট সেমিস্টারে এসে থাকে। কয়েকদিন পরেই আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেশনাল অনার্সের 24th ব্যাচ এর এক্সামিনেশন হবে, অ্যানিউ ফাইনাল। তো সেই সাপেক্ষে আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা যে ভিডিওর মাধ্যমে যদি আমি আমার সহপাঠীদের সাহায্য করতে পারি, সেই সাপেক্ষে ভিডিওটি বানানো। তো ঠিক আছে, আমরা শুরু করবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফার্স্টে ফিজিক্স ফর এভরিওয়ান চ্যাপ্টার 3 ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ফোর্স অন কারেন্ট, এটা হচ্ছে চ্যাপ্টারের নাম। আমি শুরুতেই এখানে একটা ম্যাগনেটের চিত্র এঁকে রেখেছি। এখন ফার্স্টে বলি যে এই যে আমাদের টপিকটা, এটা আমাদের ইন্টারে ছিল। ইন্টারে আমাদের চ্যাপ্টার ছিল তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চৌম্বকত্ব। তো ওই চ্যাপ্টারের টপিকগুলো এখানে একটু বিশ্লেষণ করা হয়েছে আবার এগেইন। সো যাদের ওই চ্যাপ্টারটা ভালো করে পড়া হয়েছে তারা আশা করি আমার পড়া বুঝতে অথবা নিজেরা পড়লেও কোনো সমস্যা হবে না। তো ফার্স্টে আমাদের বুঝতে হবে যে চুম্বক ক্ষেত্র জিনিসটা কি। কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এর চারপাশে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, একে বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। ফার্স্টে আমরা বুঝবো যে চুম্বক ক্রিয়া জিনিসটা কি। তো চুম্বক ক্রিয়া হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, ধরি আমরা এটা একটা কন্ডাক্টর বা পরিবাহী বা যে কোনো একটা তার, তো এর ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তো এর চারপাশে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, একে বলে বিদ্যুৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। তো বিখ্যাত পদার্থবিদ হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়েরস্টেড এই বিদ্যুৎ প্রবাহের চুম্বক ক্রিয়া আবিষ্কার করেন। কেন করলেন? কারণ উনি যদি না করতেন তাহলে আমাদের এত পড়াশোনা করতে হইতো না, তাই না? কিন্তু কথা আছে, এই যে উনি এই জিনিসটা আবিষ্কার করলেন, তো এর ফলে এটা থেকে ডেভেলপ হইতে বিদ্যুৎ চুম্বক আবেশ আসছে। এরপর আরও ফার্দার অনেক কিছু আসছে, যার উপর ভিত্তি করে আমাদের আধুনিক ইলেকট্রনিক্সের
মানে আধুনিক ইলেকট্রনিক্সটা দাঁড়ায় আছে। তো আমরা এই যে আমি যে মোবাইলে ভিডিও করতেছি, হ্যাঁ, তো এছাড়া আমার সামনে কম্পিউটার আছে, তো এই যে জিনিসগুলো ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো যে দেখি, এগুলোর যদি মূল বেসিক বলি তাহলে কিন্তু এই যে তড়িৎ প্রবাহ চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব এবং বিদ্যুৎ চুম্বক আবেশ, এই দুইটা জিনিসের উপর এটা এগুলো ফান্ডামেন্টাল টপিকস এগুলো। সো উনি আবিষ্কার করছে, মন্দ হয়নি, ভালোই হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে এই যে এখানে আমি একটা ম্যাগনেটিক মানে চুম্বক জাতীয় একটা বস্তু রেখে দিয়েছি, এটাকে বলে দণ্ডচুম্বক। তো এই যে দণ্ডচুম্বকটা আছে, এটা নিয়ে আমাদের একটু বুঝতে হবে জিনিসটা কি। তো চুম্বক কি? চুম্বক হলো এমন এক পদার্থ বা বস্তু যা লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি চুম্বকীয় পদার্থকে আকর্ষণ করতে সক্ষম। মানে কি, এই যে একটা চুম্বক রয়েছে, এটা হচ্ছে এমন একটা পদার্থ বা বস্তু যা লোহা, নিকেল, কোবাল্ট অর্থাৎ চুম্বকীয় যেসব পদার্থ আছে এগুলাকে কি আকর্ষণ করতে সক্ষম। এখন কথা হচ্ছে কিভাবে আকর্ষণ করে। আকর্ষণ করে হচ্ছে এই চুম্বকের চারপাশে একটি অদৃশ্য ক্ষেত্র সৃষ্টি হয়, যাকে চুম্বক ক্ষেত্র বলে। তো আমরা যদি ভিজুয়ালি জিনিসটা দেখার চেষ্টা করি তাহলে চুম্বক ক্ষেত্রগুলা এভাবে এক্সিস্ট করে যে নর্থ পোল থেকে এটা সাউথ পোলের দিকে মানে মুভ করে, এদিক দিয়েও হবে এরকম একটা রেখা। তো এরকম করে অসংখ্য রেখা আমরা নর্থ পোল থেকে দেখব কি সাউথ পোলের দিকে ছুটে চলে। এখন এটা ডাইরেকশনটা কি হবে? ডাইরেকশনটা হবে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। তো আমরা এর মাধ্যমে ডাইরেকশনটা দিয়ে দিলাম এবং সেটা এসে কিসে সাউথ পোলে আসবে। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে এই যে একটা দণ্ডচুম্বক আছে, এই চুম্বকের যে চুম্বক ক্ষেত্র রেখা সৃষ্টি হবে সেটা হবে নর্থ পোল থেকে গিয়ে সাউথ পোলে প্রবেশ করবে। এই চুম্বক ক্ষেত্র রেখার কাজগুলো কি? এই যে চুম্বক আকর্ষণ বা বিকর্ষণ করে, এই চুম্বক ক্ষেত্র রেখা বরাবরই কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ করে। অর্থাৎ যেদিকে আমরা এই চুম্বক ক্ষেত্র রেখাগুলো দেখতে পাচ্ছি সেখানে যদি আমরা কোনো একটা চুম্বক জাতীয় বস্তু হোক অথবা কোনো একটা চুম্বক হোক সেটা এনে রেখে দিই, তাহলে সে কি আকর্ষণ বা বিকর্ষণ লাভ করবে। আর এই চুম্বক ক্ষেত্র রেখার বাইরে যদি কোনো চুম্বক জাতীয় বস্তু অথবা চুম্বক আনে তখন কিন্তু সে কোনো আকর্ষণ বা বিকর্ষণ কাজ করবে না। অর্থাৎ এই চুম্বক ক্ষেত্র রেখার কাজ হচ্ছে সে এই রেখা বরাবর কোনো একটা চুম্বক হোক অথবা চুম্বক জাতীয় পদার্থ যেমন লোহা, নিকেল, কোবাল্ট এগুলাকে কি আকর্ষণ বা বিকর্ষণ করবে। এটার উপর ভিত্তি করে আমরা কিছু জিনিস বুঝবো কি, যে দণ্ডচুম্বকের যে বলরেখার বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমাদের একটু দেখতে হবে। তো চুম্বক বলরেখা বদ্ধ লুপ আকারে গঠিত হয়, কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা লুপের মতন সৃষ্টি হয়েছে। তো এই যে চুম্বকের চারপাশে যে চুম্বক ক্ষেত্র রেখা সৃষ্টি হয় সেটা লুপ আকারে সৃষ্টি হয় এবং এটার ডাইরেকশন হয় হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে। কিন্তু কথা আছে, নর্থ থেকে সাউথের দিকে কোন সাইডে? এটা হচ্ছে বাইরের সাইডে, মানে এই চুম্বকের বাইরের সাইডে নর্থ থেকে সাউথের দিকে চুম্বক ক্ষেত্ররেখা সৃষ্টি হয়। কিন্তু ভিতরে যদি চিন্তা করি, মানে কি এই যে চুম্বকটা আছে এটার ভিতর দিয়েও কিন্তু চুম্বক বলরেখা গমন করে, সেটা কোন দিকে হবে? সেটা এইভাবে যেহেতু বাইরের দিকে সৃষ্টি হয়েছে তার মানে এটা হবে ভেতরের দিকে, এইভাবে, মানে কি নর্থের দিকে, সাউথ থেকে নর্থের দিকে। তার মানে কোন একটা চুম্বকের চুম্বক ক্ষেত্র রেখা বাইরে কিভাবে সৃষ্টি হবে? নর্থ থেকে সাউথের দিকে। আর ভেতরে কিভাবে সৃষ্টি হবে? সাউথ থেকে নর্থের দিকে। এখন এই চুম্বক ক্ষেত্রে যে মানে এই যে চুম্বক ক্ষেত্র রেখাগুলো আছে সেগুলা যত ঘনভাবে থাকবে সেখানে চুম্বক ক্ষেত্রের মানটা বেশি হবে। অর্থাৎ এখানে আমরা অনেক ঘন চুম্বক ক্ষেত্র দেখতে পাচ্ছি, তার মানে কি এখানে চুম্বক ক্ষেত্রের মানটা বেশি, আর এখানে চুম্বক ক্ষেত্র রেখা কম দেখতে পাচ্ছি, তার মানে এখানে চুম্বক ক্ষেত্রের মান কম। এখন কথা হচ্ছে যে এই যে চুম্বক ক্ষেত্র রেখাগুলা পেলাম আমরা দণ্ড চুম্বকের ক্ষেত্রে, তো এটা যদি আমরা একটু 3D ভিজুয়ালি দেখার চেষ্টা করি, যে এখানে একটা আমি 3D ভাবে চুম্বক দণ্ড আঁকার চেষ্টা করেছি। তো এই ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র রেখাগুলো কিভাবে সৃষ্টি হবে? তো এটা যদি এভাবে যায় উপর দিয়ে গিয়ে সাউথে প্রবেশ করবে, এটা একটু কাত হয়ে গিয়া এভাবে প্রবেশ করবে, এটাও একটু হেলে গিয়ে এভাবে প্রবেশ করবে, এবং এখান থেকে এভাবে একটা যাবে
এবং ওইটা ওই সাইডে যাবে। তার মানে কি, এই দেখেন এভাবে কিন্তু চুম্বক ক্ষেত্র রেখাগুলো বের হচ্ছে নর্থ পোল থেকে এবং এদিকে কিন্তু সাউথ পোলে এসে প্রবেশ করছে। এই যে নর্থ পোল থেকে বের হচ্ছে, তো আমরা যদি এই সাইড থেকে দেখি, এই সাইড থেকে দেখলে কি হবে, কি মনে হবে যে চুম্বক ক্ষেত্র রেখাগুলো কি আমাদের দিকে আসছে। মানে আমি যদি এদিকে মুখ করে তাকিয়ে থাকি নর্থ পোলের দিকে, তাহলে মনে হবে নর্থ পোল থেকে চুম্বক ক্ষেত্র রেখাগুলো আমাদের দিকে আসছে, তাই না? এই যে চুম্বক ক্ষেত্র রেখা বের হয়ে এভাবে ঘুরে গেছে, তার মানে কি আমাদের দিকে আসছে এরকম মনে হবে। আর সাউথ পোলের দিকে যদি আমি মুখ করে থাকি তাহলে কি মনে হবে যে আমাদের থেকে ভিতরের দিকে, মানে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে আমরা যদি এখান থেকে দেখি তাহলে মনে হবে আমাদের দিকে আসছে, আর সাউথ পোলের দিকে যদি মুখ করে থাকি তাহলে মনে হবে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। তো এটা যদি আমি 2D হিসেবে চিন্তা করি, কারণ আমরা যখন খাতায় বা পরীক্ষায় লিখব তখন কিন্তু আমাদের 3D ভাবে এটা লেখা বা উপস্থাপন করা সম্ভব হয় না, তখন আমাদের এটা 2D ভাবে উপস্থাপন করতে হয়। সো 2D ভাবে উপস্থাপন করলে কি হবে যে আমাদের যখন আমাদের দিকে আসবে তখন এটাকে ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে, আর আমাদের থেকে যখন দূরে চলে যাবে তখন সেটাকে, এই যে দূরে যদি চলে যায় তখন সেটাকে ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে। এখন এটা কেন হলো? তো এই যে চুম্বক ক্ষেত্র রেখাগুলো, আমরা দেখলাম, হ্যাঁ এই যে চুম্বক ক্ষেত্র রেখাগুলো, তো এগুলো একটা তীরের মতো না, তীরের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, তো ওই তীর হিসেবে চিন্তা করলে তখন দেখা যায় কি, ধরেন এটা একটা তীর, এই যে, হ্যাঁ তো এটা একটা তীর, তো এই তীরের মুখটা কি একটু চোকা থাকে না? তো চোকা যদি থাকে তাহলে উপর থেকে দেখলে কি একটা বিন্দুর মতো দেখা যাবে মুখটা, এই তীরের মুখটা বিন্দুর মতো দেখা যাবে। আর তীরের পিছনে কি কয়েকটা পাখির পালক থাকে, যাতে অ্যারোডাইনামিক্স অনুযায়ী মানে তীরটা অনেক দূরে যায় বা ফ্লো করে সুন্দর মতো। তো ওই পিছন দিকে তাকালে কি একটা এই পালকগুলোকে ক্রসের মতো মনে হয়, এই তীরের পালকগুলোকে ক্রসের মতো মনে হয়। সেই সাপেক্ষে এই যে খাতার তলের লম্ব বরাবর বহির্মুখী, মানে যদি আমাদের দিকে আসে তখন তীরটা যদি আমাদের দিকে আসে তখন এখানে আমরা ডটের মতো দেখতে পাবো, কারণ কি তীরের মুখটা চোখা, তো উপর থেকে দেখলে একটা ডটের মতো মনে হবে। আর যদি খাতার তলের লম্ব বরাবর অন্তর্মুখী, মানে ভেতরের দিকে যায় তীরটা, তাহলে কি এখানে ক্রসের মতো মনে হবে। সেই সাপেক্ষে ভিজুয়ালি দেখানোর জন্য 2D ভাবে যে খাতার তলে লম্ব বরাবর বহির্মুখী, মানে আমাদের দিকে আসলে সেটা ডট হিসেবে দেখাবো, এবং আমাদের থেকে ভেতরে মানে লম্ব বরাবর অন্তর্মুখী, মানে ভেতরের দিকে চলে গেলে সেটাকে ক্রস দ্বারা বোঝাবো। তো এখানে আমি একটা টেবিলের মাধ্যমে জিনিসটা উপস্থাপন করেছি, যে এই যে টেবিলে, মনে করেন টেবিলের যে ইয়াটা আছে ওইটার মানে ভেতর দিয়ে যদি কোনো চুম্বক বলরেখা আমাদের দিকে আসে, মানে আমরা যদি উপর থেকে দেখি তা আমাদের দিকে আসলে তখন কি এরকম মনে হবে। আর যদি এটা কি আমরা মানে এটা সাইড ভিউ হিসেবে দেখলে এরকম মনে হবে, যদি টপ ভিউ হিসেবে দেখি তখন এই ডট আকারে দেখা যাবে। এবং যদি জিনিসটা অন্তর্মুখী হয়, অর্থাৎ টেবিলের ভিতরে প্রবেশ করে, তাহলে সাইড ভিউটা কি হবে, সাইড ভিউটা এরকম হবে, আর টপ ভিউটা কি হবে, ক্রস আকার হবে, কারণ কি এটা টেবিলের ভিতর প্রবেশ করছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা বুঝতে পারলাম যে চুম্বক কি, চুম্বক ক্ষেত্র রেখা কি, এসব সম্পর্কে আইডিয়া পেলাম। এখন আমরা একটা জিনিস দেখব যে এই যে চুম্বক ক্ষেত্র, চুম্বকের জন্য চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। কিন্তু আরেকটা কথা আছে যে একটা গতিশীল আধানের জন্য কিন্তু চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যেটা আমরা শুরুতেই সংজ্ঞায় বলেছিলাম যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর আশেপাশে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো ওই জিনিসটা কিভাবে হয় ওইটা আমাদের একটু বোঝার দরকার। তো আমরা যদি ওইটা বুঝতে চাই, আচ্ছা এগুলা হচ্ছে মূলত বেসিক পড়াশোনা, কারণ ফার্দার যে টপিকগুলো আসবে সেগুলো বোঝার জন্য এই বেসিক টুকটাক বেসিক কিন্তু জানা লাগে, না হলে আপনারা ওই গ্রিপটা, ওই ফান্ডামেন্টাল জিনিসটা বুঝতে পারবেন না, বেসিকটা বুঝতে পারবেন না যে কেন কি হইতেছে। এখন আমরা একটা পজিটিভ কিউ চার্জ নিলাম, পজিটিভ কিউ চার্জ, হ্যাঁ। এখন এখান থেকে যদি আমরা আর দূরত্বে পি বিন্দুতে এর একটা তড়িৎ প্রাবল্য সৃষ্টি হবে, কারণ কি আমরা তড়িৎ প্রাবল্য অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের সূত্র জানি, ই দেখা যাচ্ছে, আচ্ছা সোজা করে লিখি, ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই
আর স্কোয়ার। মানে কি এই পি বিন্দুতে এই চার্জটার জন্য তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হবে এবং সেটার মান হচ্ছে 1/4πε0 × Q/r স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা আমাদের এই ফিজিক্সেরই ফার্স্টের যে টপিকটা আছে, মানে ফার্স্টের যে চ্যাপ্টারটা আছে সেখানে কিন্তু আমরা এটা পড়েছি। তো ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পটেনশিয়াল এগুলো নিয়ে ওইখানে পড়াশোনা আছে, আশা করি সেগুলো আপনারা পড়ে এসেছেন। তো এখন যদি আমরা চার্জটাকে গতিশীল করি, মানে চার্জটা এখানে স্থির থাকলে পি বিন্দুতে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাবো। এখন চার্জটা যদি গতিশীল হয়, অর্থাৎ এই বরাবর যদি গতিশীল হয়, তো এখন এখানে যখন চার্জটা অবস্থান করবে তখন কি, তখন আমরা আর এর মানটা কি চেঞ্জ হয়ে যাবে না? আর এর মানটা কি চেঞ্জ হয়ে যাবে না? কারণ কি এখানে একটা R1 পেয়েছিলাম, এখানে কিন্তু দূরত্বটা চেঞ্জ হয়ে যাবে, তখন কি এখানে একটা ভিন্ন দূরত্ব পাবো R2। তো এই যে আর এর মানটা চেঞ্জ হইতেছে, তার মানে কি আমাদের তড়িৎ প্রাবল্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মানটাও চেঞ্জ হয়ে যাবে না? এখানে কিউ থাকাকালীন পি বিন্দুতে একরকম তড়িৎ প্রাবল্য পাবো, কিউটা যখন গতিশীল হইল মানে কি তার অবস্থান পরিবর্তন করলো, তখন কি আমাদের দূরত্বটা চেঞ্জ হয়ে গেল। দূরত্ব চেঞ্জ হওয়ার কারণে আমাদের মানটা অর্থাৎ তড়িৎ প্রাবল্যের মানটাও চেঞ্জ হয়ে যাবে। তো আমি যদি আরেকটু আগে নিই পজিটিভ চার্জটাকে, তো এই যে পি বিন্দুর মান, এই যে আর এর মান থেকে আরেকটু চেঞ্জ হয়ে গেল, R3 পেলাম। তো এরকম করতে করতে আরেকটু আগে নিলাম পজিটিভ কিউ চার্জটাকে, আরেকটা আর পেলাম। তাহলে কি আবার আমার এই অবস্থানের জন্য পি বিন্দুতে আরেক মানে ভিন্ন একটা তড়িৎ প্রাবল্য পাবো। তো আমরা যদি তড়িৎ প্রাবল্যটা প্রকাশ করি, তড়িৎ প্রাবল্য এখানে ধরেন E1 R1 দূরত্বের জন্য, R2 এর জন্য কি E2 R3 এর জন্য, E3 R4 এর জন্য E4। তার মানে কি আমরা ভিন্ন ভিন্ন তড়িৎ প্রাবল্য পাচ্ছি। এই যে তড়িৎ প্রাবল্যর পরিবর্তনটা, এটাকে যদি আমরা সময়ের সাপেক্ষে নির্ণয় করি, মানে কি তড়িৎ প্রাবল্য আমার পরিবর্তন হচ্ছে, দ্যাটস ওয়াই ডেল ই। এখন এটা কি একটা সময়ের সাপেক্ষে হচ্ছে না, মানে কি চার্জটা যখন গতিশীল হচ্ছে সময়টাও কিন্তু বহমান, মানে সময়টাও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এই যে সময়ের সাপেক্ষে, সময়ের পরিবর্তনের সাপেক্ষে যে আমাদের তড়িৎ প্রাবল্যের চেঞ্জ হচ্ছে, এটার যে একটা প্রভাব, মানে এটার তো আমাদের এই বস্তু জগতে মানে এই দুনিয়াতে একটা প্রভাব আছে। এই যে প্রভাব, এই প্রভাবটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, মানে চুম্বক ক্ষেত্র। মানে এটার যে প্রভাব, অর্থাৎ সময়ের সাথে সাথে যে তড়িৎ প্রাবল্য চেঞ্জ হচ্ছে, এটার যে একটা প্রভাব আছে, এই প্রভাবটাই হচ্ছে কি চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। হ্যাঁ, এটার যে প্রভাবটা আছে এটা কি চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, এবং চুম্বক ক্ষেত্রকে আমরা কি বি দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে আমাদের গতিশীল আধানের জন্য মানে চুম্বক ক্ষেত্র বেসিকটা। এখন কথা হচ্ছে এটা আমাদের কেন জানা লাগবে, কারণ এটাই হচ্ছে মূল ভিত্তি আমাদের, যে আমরা যে পড়ে এসেছি যে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন, মানে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, এর আশেপাশে কি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো একটা পরিবাহী ধরেন এখানে একটা পরিবাহী আছে, এই পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, তো তড়িৎ প্রবাহ মানে কি এর ভেতর দিয়ে চার্জের প্রবাহ হচ্ছে। তো এই যে চার্জের প্রবাহ মানে কি চার্জটা গতিশীল হচ্ছে, এখান দিক দিয়ে যে চার্জের গতিশীল হচ্ছে। তো এইটা কি আমরা তো দেখে এসেছি যে চার্জ গতিশীল হলে আমাদের তড়িৎ প্রাবল্যর পরিবর্তন হয়। তড়িৎ প্রাবল্য যখন প্রবাহের পরিবর্তন হয় তখন কি আমরা চুম্বক ক্ষেত্র পাই। তো সেটাই কিন্তু আমি সর্বপ্রথমে বলেছিলাম সংজ্ঞাতে, যে কোনো একটা পরিবাহের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় অর্থাৎ চার্জের প্রবাহ ঘটে, তখন এর চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। কেন হয় সেটা আমরা এখানে দেখলাম। এখন কথা হচ্ছে আমরা জিনিসটা আমাদের পরবর্তী টপিকে যাব, যে কোনো একটা চুম্বক ক্ষেত্রে গতিশীল আধানের প্রভাব কি হবে। মানে কি আমাদের একটা চুম্বক ক্ষেত্র আছে, এক্সিস্ট করতেছে, সেই চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে যখন আমি একটা চার্জের প্রবাহ ঘটাবো, তখন সেটা কি ঘটবে, মানে কি ঘটনা ঘটবে সেটা আমরা দেখব। তো আমি একটু এঁকে নিই। আমি এখানে একটা সিনারিও এঁকেছি। তো আমরা পড়বো এখন চুম্বক ক্ষেত্রে গতিশীল আধান। দেখেন এখানে আমাদের একটা চুম্বক ক্ষেত্র এক্সিস্ট করতেছে। তো এই চুম্বক ক্ষেত্রটা কীরকম আপনারাই বলেন। হ্যাঁ, এই চুম্বক ক্ষেত্রটা হচ্ছে অন্তর্মুখী চুম্বক ক্ষেত্র। মানে কি আমরা যদি উপর থেকে দেখি তাহলে এটা কি এই চুম্বক ক্ষেত্রটা ভিতরের দিকে প্রবেশ করতেছে, যার কারণে এখানে ক্রস আঁকা আছে। এখন আমরা একটা আলফা কণা নিলাম। আলফা কণা কি একটা পজিটিভ চার্জ। এখন এই আলফা কণাটাকে আমরা কি করব, এই চুম্বক ক্ষেত্রের ভেতর গতিশীল করব। তখন কি ঘটনা ঘটবে, তো আমরা যদি এই আলফা কণাটাকে, আচ্ছা
নড়ে গেছে একটু। হ্যাঁ, আমরা যদি এখন এই আলফা কণাটাকে চুম্বক ক্ষেত্রের ভেতর গতিশীল করি, তখন যা ঘটবে তা হলো এটা আসার পর চুম্বক ক্ষেত্রে প্রবেশ করার পরে এটা কি বেঁকে যাবে, অর্থাৎ তার গতিপথটা বেঁকে যাবে। বিজ্ঞানীরা এটা পরীক্ষা করে পেয়েছেন। এখন এই ঘটনাটা কেন ঘটলো? এই আলফা কণা যখন এই চুম্বক ক্ষেত্রে প্রবেশ করলো তখন তার গতিপথটা কেন বেঁকে গেল? এটার কারণ আমরা বুঝতে পারবো যে এখানে তো আমাদের একটা চুম্বক ক্ষেত্র আছে। আলফা কণাটা যখনই গতিশীল হয়েছে তখন কি এর চারপাশে আরেকটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না? কারণ কি আমরা এখানে দেখে এসেছি যে যখন এই চার্জ গতিশীল হয় তখন এখানে কি আমরা একটা চুম্বক ক্ষেত্র পাই। এদিকে আমাদের একটা এক্সিস্টিং চুম্বক ক্ষেত্র আছে, কিন্তু যখন আলফা কণাটা গতিশীল হলো তো আলফা কণার চারপাশে আরেকটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। ওই যে চুম্বক ক্ষেত্র এবং এই যে চুম্বক ক্ষেত্র, এই দুইটা কি পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া করে। এই যে দুটি চুম্বক ক্ষেত্রের ক্রিয়া, এটা কি এর ফলে একটা বলের সৃষ্টি হয়। এই বলটা কি আমাদের কি করেছে, আলফা কণার গতিপথটাকে বেঁকে দিয়েছে। এখন এই বলের আমরা মানটা কীভাবে পাবো? বলের তো অবশ্যই একটা মান থাকবে। তো এই বলের মানটা বিজ্ঞানীরা পরীক্ষা করে পেয়েছেন যে এই বলের মান হবে আমাদের আধানের মানের সমানুপাতিক, অর্থাৎ আধান যত বেশি নিব বলের মান তত বেশি পাবো। আবার আধানের বলের মানটা হবে আধানের বেগের সমানুপাতিক, অর্থাৎ আধানটা যত বেশি বেগে যাবে বলের মান তত বেশি পাবো, যত কম বেগে যাবে তত কম বল পাবো। এবং এই বলের মানটা আমাদের যে এক্সিস্টিং চুম্বক ক্ষেত্রটা ছিল ওই চুম্বক ক্ষেত্রের সমানুপাতিক হবে। অর্থাৎ চুম্বক ক্ষেত্রের মান বেশি থাকলে বলের মান বেশি থাকবে, চুম্বক ক্ষেত্রের মান কম থাকলে বলের মানও কম থাকবে। এবং সর্বশেষ যে বিজ্ঞানীরা আইডেন্টিফাই করলো সেটা হচ্ছে আধানটা যেই বরাবর গতিশীল হয়েছে এবং আমাদের চুম্বক ক্ষেত্রটা যে বরাবর ছিল, মানে কি এক্ষেত্রে যদি দেখি তো আধানটা আমাদের ধরেন চুম্বক ক্ষেত্রটা এ বরাবর ছিল, হ্যাঁ চুম্বক ক্ষেত্রটা এ বরাবর ছিল এবং আমার আধানটা এ বরাবর গতিশীল হয়েছে, হ্যাঁ এ বরাবর ছিল চুম্বক ক্ষেত্র এবং আধানটা এ বরাবর গতিশীল হয়েছে। তার মানে কি দুইটা এক সমকোণে অবস্থান করতেছে না? আচ্ছা, তো এই যে চুম্বক ক্ষেত্র, এই চুম্বক ক্ষেত্র এবং আমার আধানের বেগের দিক, এই দুইটার কোণের সাইন অনুপাতের সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক সাইন থিটা। এটা আমি আরেকবার যদি বুঝাই আপনাদের, যে আমাদের চুম্বক ক্ষেত্রটা কি এই বরাবর অবস্থান করতেছিল এবং আমাদের আধানটা কি এই বরাবর আসছে। তার মানে কি এই যে আমার চুম্বক ক্ষেত্র এবং আমার আধানের বেগের দিক, এই দুইটার একটা কি কোণ সৃষ্টি হয়েছে না মাঝখানে? তো এই যে মাঝখানে কি একটা কোণ সৃষ্টি হয়েছে, এই যে এখান থেকে এখানে একটা কোণের সৃষ্টি হয়েছে। এই যে কোণটা আছে এই কোণের সাইন অনুপাতের সমানুপাতিক হচ্ছে আমাদের বলের মানটা। এখন এরপরে আমরা এই চারটা আইডেন্টিফিকেশন থেকে যদি আমরা একটা সূত্র দাঁড় করতে চাই তাহলে আমরা কি পাবো? এফ সমানুপাতিক কিউ বি সাইন থিটা। এটা হচ্ছে আমাদের বলের মান। এখন সমানুপাতিকটা যদি উঠিয়ে দিই তাহলে কি ইকুয়াল যদি আনে তাহলে একটা ধ্রুবক আসবে কে ইন্টু কিউ বি সাইন থিটা। কারণ আমরা জানি পদার্থবিজ্ঞান যারা পড়ে আসতেছি আমরা অনেক আগে থেকে, যে সমানুপাতিকটা উঠায় দিলে যখন আমরা ইকুয়াল আনবো তখন একটা ধ্রুবক চলে আসে। এখন বিজ্ঞানীরা আইডেন্টিফাই যখন অনুসন্ধান করলো তখন এই ধ্রুবকের মান পেল 1 কিউ বি সাইন থিটা। সুতরাং আমরা বলের মানটা পেয়ে গেলাম। বলের মান হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কিউ বি সাইন থিটা। এটা হচ্ছে আমাদের একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে যখন আধান গতিশীল হয় তখন ওইটা যে বল লাভ করে ওই বলের মান এফ ইজ ইকুয়াল টু কিউ বি সাইন থিটা। এখন কথা হচ্ছে আমাদের এই সাইন অনুপাতটা কেন না হলো, এটা একটা কোয়েশ্চেন আসতে পারে সবার মনে। ছোট্ট করে বুঝিয়ে দিই যে আমাদের চুম্বক ক্ষেত্রটা কি এভাবে ছিল, মানে কি আমি যদি 3D আঁকার চেষ্টা করি তো এরকম ছিল চুম্বক ক্ষেত্রটা, হ্যাঁ, এবং আমাদের আধানটা কি এভাবে আসছে। তো এভাবে যদি এসে এরকমভাবে আসছে তার মানে কি চুম্বক ক্ষেত্র এই যে চুম্বক ক্ষেত্র বি এবং বি এদের কোণের মানটা কি ছিল 90 ডিগ্রি ছিল।
90 ডিগ্রিতে আমাদের একটা বল অনুভূত হয়েছে। এখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে যখন আমার চৌম্বকক্ষেত্র এই বরাবর থাকে, চুম্বকক্ষেত্র এই বরাবর থাকে এবং আধানের বেগের দিকটা অর্থাৎ আধানটা সেই চুম্বকক্ষেত্র বরাবরই গতিশীল হয়, চুম্বকক্ষেত্র বরাবরই যদি গতিশীল হয় অর্থাৎ ভি এবং এটা হবে বি এবং আধানের বেগ বি, এই দুইটা যদি এদের কোণের মানটা যদি 0 ডিগ্রি হয়, কারণ কি এরা একই দিক বরাবর অবস্থান করতেছে, অর্থাৎ এদিকে বি আমার আধানটার বেগের দিকও এদিকে, তার মানে কি এদের মধ্যবর্তী কোণ কি তখন 0 ডিগ্রি হয়ে যায়। তো যখন এভাবে হবে তখন কি এই আধানটা সোজাসুজি চলে যায়, মানে কি এটা আর কোনো বল অনুভব করে না। এক্ষেত্রে যখন 90 ডিগ্রি ছিল তখন কি এই আধানটা এভাবে আসছে ঠিক আছে, কিন্তু এটা কি এভাবে ঘুরে যাবে, এভাবে গতিপথ তার বেঁকে যাবে যখন বি এবং বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ছিল। কিন্তু যখন আমার বি এবং বি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি অর্থাৎ বি যেদিকে আমার আধানটাও আসছে এদিকে, তখন আমাদের যে কোণের মান তখন 0 ডিগ্রি, তখন কি আমার আধানটা কোনো বেঁকে যায় না, তখন আধানটা সোজাসুজি চলে যায়। তো আমাদের এমন একটা ত্রিকোণমিতিক অপারেটর লাগবে যেটা কি 0 ডিগ্রিতে কোনো মান দিবে না কিন্তু 90 ডিগ্রিতে সর্বোচ্চ মান দিবে। তো আমরা জানি সাইন 0 ডিগ্রির মান কি 0 এবং সাইন 90 ডিগ্রির মান কি 1, অর্থাৎ 0 থেকে বেড়ে সর্বোচ্চ 1 পর্যন্ত আসে, মানে কি 0 ডিগ্রিতে কোনো মান দিবে না কিন্তু 90 ডিগ্রিতে সর্বোচ্চ মান দিবে। এই কারণে আমাদের এই থিটার ক্ষেত্রে সাইন অপারেটর নেওয়া হয়েছে। এখন গেল বুঝলাম ঠিক আছে, আমরা মানও দেখলাম এবং বুঝলাম যে কোণের উপর এটা নির্ভরশীল। এখন এই যে কোণের উপর নির্ভরশীল, এ থেকে আমরা একটা ভেক্টর ফর্ম আনতে পারি, কারণ কি আমরা পেয়েছি এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। এখন ভি এবং কিউ তো স্কেলার ফর্ম, আধানের মান স্কেলার, কারণ এর কোনো দিক নেই, কিন্তু বেগের কিন্তু একটা দিক আছে এবং চৌম্বক ক্ষেত্রের কিন্তু একটা দিক আছে। আমরা দেখেছি যে বেগটা মানে আধানটা যে এদিকে গতিশীল হলো, তার মানে কি সে এই দিক বরাবর বেগ পেয়েছে, মানে এই দিক বরাবর একটা বেগে গতিশীল হয়েছে, তার মানে কি বেগের একটা অবশ্যই দিক আছে। অথবা আমরা জানি যে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, আর চৌম্বক ক্ষেত্রের একটা দিক ছিল, এর বরাবর চৌম্বক ক্ষেত্রের একটা দিক ছিল, ওই সাপেক্ষে চৌম্বক ক্ষেত্রেরও একটা ভেক্টর রাশি, অথবা ফিজিক্সে চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি বলেই প্রতিষ্ঠিত। তো দুইটা ভেক্টর রাশি যখন থাকে এবং এদের যখন সাইন অনুপাত মানে সাইন গুণন থাকে, তখন কি আমরা একটা মানে ভেক্টরের আমরা পড়ে এসেছি না ক্রস গুণন বলে একটা গুণন আছে ভেক্টরের, ক্রস গুণন কি বলে এ ভেক্টর এবং বি ভেক্টর যখন ক্রস গুণন হয় তখন এর মানটা হয় এ বি সাইন থিটা। তো এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সাইন থিটা ধরি, তাহলে কি আমরা এখান থেকে এভাবে একটা আনতে পারি না রাশি যে কিউ বি ভেক্টর ক্রস বি ভেক্টর। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এই বলের জন্য ভেক্টর ফর্ম। সুতরাং ভেক্টর ফর্মটা কি হবে, এক্ষেত্রে যেহেতু ভেক্টর আসছে তার মানে বলের উপরে ভেক্টর হবে। ভেক্টর ফর্মটা হবে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ভেক্টর ইন্টু বি ভেক্টর। এখন এই ভেক্টরের কি একটা দিক আছে অবশ্যই, হ্যাঁ কোন দিক, এই দিকটা কি মানে এই ভেক্টরের একটা যে দিক আছে এফ ভেক্টরের দিকও সেই দিক বরাবর হবে। এখন এই এফ ভেক্টরের দিকটা কোন দিকে, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এই যে আমাদের চার্জটা, এই যে আমাদের আলফা কণাটা চুম্বক ক্ষেত্রে প্রবেশ করে একটা বল লাভ করেছে এবং বল লাভ করে কি কোন একটা দিকে বেঁকে গেছে। তো কোন দিকে সে বল লাভ করলো যার কারণে সেই দিক বরাবর সে বেঁকে গেল, ওইটার একটা অবশ্যই দিক আছে। এই দিকটা নির্ণয় করতে আমাদের সাহায্য করবে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল। ফ্লেমিং মহাশয় আমাদের এই লেফট হ্যান্ড রুলটি দিয়েছেন, যার মাধ্যমে আমরা কি বলের দিক নির্ণয় করতে পারি। তো উনি যখন গবেষণাগারে গবেষণা করতেছিলেন, অবশ্যই একা গবেষণা করতেছিলেন না, ওনার সহকর্মীরা ছিল। তো উনি চিন্তা করলেন যে আচ্ছা অনেক গবেষণা করছি, এখন একটু খোঁচাখুচি করি, কারণ খোঁচাখুচির স্বভাব মানুষের এখন না, অনেক আগে থেকেই। তো সেই সাপেক্ষে যখন সে তার মাথায় চিন্তা আসলো যে খোঁচাখুচি করা দরকার, তো তার সহকর্মী ছিল 2 জন। তো একজনের যদি খোঁচা দিই তাহলে আমার এভাবে দিতে হবে, কিন্তু আরেকজনের কীভাবে খোঁচা দিব একই সাথে। ধরো ডান হাত সে ব্যবহার করলো না, এখন ডান হাতে ধরো তার ডান হাতে বিয়ারের বোতল ছিল, তো সে যখন তার এক হাত দিয়ে তার খোঁচা দিতে হবে 2 জনকে, তখন সেই চিন্তা করলো আরেকটা আঙ্গুল নিয়ে এটা দিয়ে একটার খোঁচা দিব, ওইটা দিয়ে আরেকটার খোঁচা দিব, এভাবে 2 জনের খোঁচা দিব। ওইখান থেকে দেখলো সে আরেকটি
এটা দ্বারা তো আমি একটা সূত্র মানে একটা রুল প্রতিষ্ঠিত করতে পারি। সেই রুলটা কি হবে, যে আমার লেফট হ্যান্ডের এই বরাবর ফোর্স অ্যাপ্লাই হবে, এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড থাকবে, আর এই বরাবর অর্থাৎ এটা কি এভাবে কিন্তু আমি এভাবে যদি দেখাই যে এই বরাবর কি ডাইরেকশন অফ ভেলোসিটি অফ দ্য পজিটিভ চার্জ। তো সে খোঁচাখুচি করতে গিয়ে একটা রুল আবিষ্কার করে ফেললো, যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। তো খোঁচাখুচি করা ভালো আমি মনে করি, যদি সেখান থেকে কোনো কিছু আবিষ্কার হয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, যে এই আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড, এটা এই আঙ্গুল বরাবর আমাদের ম্যাগনেটিক ফিল্ড প্রকাশ করবে, এই আঙ্গুল বরাবর আমাদের ডাইরেকশন অফ ভেলোসিটি অফ দ্য পজিটিভ চার্জ, মানে কি আমার আধানটা যেই দিকে গতিশীল হয়েছে সেই দিকটা প্রকাশ করবে, এবং এই দিক বরাবর আমার ফোর্স প্রকাশ করবে। হ্যাঁ, চিত্র অনুযায়ী যদি আমি দেখাই এরকম হবে। তো সেই সাপেক্ষে যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে কিন্তু আমরা এই চিত্রটা একটু বুঝতে পারি, যে আমাদের এক্ষেত্রে কি চৌম্বক ক্ষেত্র কোন বরাবর ছিল, এই বরাবর। আমাদের আলফা কোণার যে পজিটিভ চার্জটা ছিল সেটা কোন দিকে গতিশীল হয়েছে, এই বরাবর। তো এই বরাবর গতিশীল হলে ফোর্সটা কোন বরাবর হবে, ফোর্সটা এই বরাবর হবে। তো সেই সাপেক্ষে কিন্তু চার্জটা বেঁকে গিয়েছে, যে আমার ফোর্স মানে আলফা কোণার উপর দিকে ফোর্স উপর দিকে বল প্রযুক্ত হয়েছিল, যার কারণে কি আলফা কোণাটা উপরে বেঁকে দিয়েছে, মানে এই বলের দিক বরাবর সে বেঁকে গিয়েছে। তো এইভাবে আমরা বলের দিকটাও নির্ণয় করতে পারি। ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল ব্যবহার করে আমরা কোন একটা গতিশীল আধানের জন্য তার উপর প্রযুক্ত বলের দিকও নির্ণয় করতে পারি। তো এখন আমরা অনেক কিছুই বুঝলাম। তো এই যে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল, এটা কিন্তু আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেশনাল অনার্স কোর্সে আসে, ফ্রিকুয়েন্টলি আসে। সো এটা বোঝার জন্য আমি এই টপিকটা বুঝিয়ে দিলাম। তো এখান থেকে অবশ্যই কোশ্চেন আসবে। এখন আমরা কি জানলাম? আমরা জানি F = QB sin θ। তো আমরা বলের দিকটা দেখলাম, বলের মানটা দেখলাম। এখন চুম্বক ক্ষেত্রের মানটা বের করা যাবে কিভাবে? আমরা যদি বিটাকে এক পাশে আনে, বাকি সব ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি আমরা এই চুম্বক ক্ষেত্র মানটা পেয়ে যাব, B = F/QB sin θ। সুতরাং ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ B = কি F/QB sin θ। তো এখান থেকে আমরা চুম্বক ক্ষেত্র প্রাবল্য বা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের মানটা পেয়ে যাই। তো সর্বশেষ এখন আমি যদি সব কিছু কনক্লুড করি, আমরা আজকে কি পড়লাম? আজকে আমরা পড়লাম দণ্ড চুম্বক, মানে চুম্বক ক্ষেত্র কি, বেসিক্যালি একটা দণ্ড চুম্বক, তার চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেটা পড়লাম। এরপরে কোন একটা গতিশীল আধানের চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সেটা পড়লাম। এখন কোন একটা চুম্বক ক্ষেত্রের ভেতর যখন একটা আধান গতিশীল হবে তখন কি ঘটবে সেটা আমরা দেখলাম, যে সে একটা বল লাভ করে, বলের মানটা দেখলাম, বলের দিকটা দেখলাম। এখন সেখান থেকে আমরা চুম্বক ক্ষেত্র মানটাও বের করতে পারি। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ B = F/QB sin θ। এখন চুম্বক ক্ষেত্র প্রাবল্য জিনিসটা কি, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, এটার সংজ্ঞাটা কি হবে? এটার সংজ্ঞা হবে, ফিজিক্সের ক্ষেত্রে সংজ্ঞা দেওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সূত্র ধরে আমরা সংজ্ঞাটা দিয়ে দিব। তো সূত্রের নিচের অংশটুকু আমরা যদি 1 বানাতে পারি, এটাকে যদি 1 বানাতে পারি, তাহলে কি যাহাই F তাহাই B না, সেই সাপেক্ষে কিন্তু আমরা ফিজিক্সে সুন্দর মতো সংজ্ঞা দিয়ে দিতে পারি। তো চুম্বক ক্ষেত্র প্রাবল্য সংজ্ঞাটা কি হবে, যে ইফ আ চার্জ মুভিং ইন এ ম্যাগনেটিক ফিল্ড B, দেন মানে এখানে কি সব যেহেতু আমাদের একক বানাতে হবে, তো ইফ এ ইউনিট চার্জ, যেহেতু ইউনিট চার্জ মানে কি একক আধান, ইফ আ ইউনিট চার্জ ইজ মুভিং থ্রু আ ম্যাগনেটিক ফিল্ড B বাই দ্য পারপেন্ডিকুলার ডাইরেকশন, মানে কি সমকোণে। তো পারপেন্ডিকুলার অর্থাৎ সমকোণে যদি থাকে তখন কি সাইন θ 90 ডিগ্রি হয়ে যায়। সাইন 90 ডিগ্রির মান কি 1, তখন এটা 1 হয়ে যাবে। তো ইফ আ ইউনিট চার্জ ইজ মুভিং থ্রু আ ম্যাগনেটিক ফিল্ড বাই পারপেন্ডিকুলার ডাইরেকশন and if the charge velocity is 1 meter per second, then the force applied on the charge is equal to magnetic field B. তো আমি যদি সহজ করে বলি, যে কোন একটা আধান কোন একটা চুম্বক ক্ষেত্রে যদি গতিশীল হয় এবং সে যদি চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে অবস্থান করে, সমকোণে অবস্থান করলে সাইন 90 ডিগ্রি এটা আমার 1 হয়ে যায়, এবং সেই চার্জের মানটা যদি 1 হয় এবং তার বেগ যদি 1 হয়, তাহলে কি
নিচের পুরোটা 1 হয়ে যায়। তার মানে কি আমরা 1/f b = 1/f, সুতরাং কি b = f পাই। তো একটু কমপ্লেক্স করে ফেলেছি, তো আমি যদি সহজভাবে বলি যে কোনো একটা একক আধান কোনো একটা চুম্বক ক্ষেত্রে ভেতর দিয়ে 90 ডিগ্রি করে অর্থাৎ সমকোণে 1 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হলে তার উপর প্রযুক্ত বলের মানটাই হবে তার চুম্বক ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ কোনো চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে একক বেগে চলমান, কোনো চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে একক বেগে চলমান একটি একক আধানের ওপর যত বল ক্রিয়া করে তাকে ওই স্থানে চুম্বক ক্ষেত্র প্রাবল্য বলে। তো যদিও একটু কমপ্লেক্স করে ফেলেছি, তা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে নিচে সব কিছু 1 হবে। নিচে সব কিছু 1 হওয়া মানে কি আধানের মানটা 1 হবে, আধানের বেগের মান হবে 1, এবং যেহেতু sin 90 ডিগ্রি মান 1, তার মানে কি এই চুম্বক ক্ষেত্র এবং ওই আধানের মানে বেগের দিক ওইটাও 90 ডিগ্রি হবে। তাহলে আমাদের নিচের সবগুলো 1 এসে পড়ে। তো সবগুলো 1 আসলে বাকি থাকে f, তার মানে কি যাহাই f তাহাই b। সেই সাপেক্ষে আমি এই চুম্বক ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞাটা দিতে পারি। মানে চুম্বক ক্ষেত্র প্রাবল্য বা চুম্বক ক্ষেত্রই বলা যায়, এই চুম্বক ক্ষেত্রের একক কী হবে, এর ইউনিট হবে টেসলা অথবা ওয়েবার/মিটার স্কয়ার। টেসলা হচ্ছে এসআই একক, এসআই একক হিসেবে টেসলা ইউজ করা হয় চুম্বক ক্ষেত্রের দিকে, চুম্বক ক্ষেত্রের জন্য। তো আমরা চুম্বক ক্ষেত্রের মানটা জানলাম, চুম্বক ক্ষেত্রের মানে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মানটা নির্ণয় করা শিখলাম এই সূত্রের মাধ্যমে, চুম্বক ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞাটা দেওয়া শিখলাম, এবং এর এককটা শিখলাম যে এর একক হচ্ছে টেসলা অথবা ওয়েবার/মিটার স্কয়ার। তো এখান থেকে আমাদের কয়েকটা কোয়েশ্চেন কিন্তু কভার হয়ে যায়। কী কভার হয়ে যায়? এখান থেকে আমাদের কভার হয়ে যায় হচ্ছে যে ডিফাইন ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা কি আপনারা বুঝতে পেরেছেন, সেই সাপেক্ষে এখানে অ্যান্সার করবেন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই এ ম্যাগনেটিক ডাইপোল? তো ম্যাগনেটিক ডাইপোল জিনিসটা হচ্ছে যেহেতু মানে আমরা যেখানে দেখলাম জিনিসটা একটা চুম্বকের দণ্ড চুম্বকের দুইটা পোল থাকে, একটা নর্থ পোল সাউথ পোল, এটি হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল। তো এখান থেকে এটাও কভার হয়ে যায়। এবং এক্সপ্লেন ফ্লেমিংস লেফট অ্যান্ড রাইট হ্যান্ড রুল। এখান থেকে আমরা কিন্তু দেখে এসেছি যে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলটা শুধু দেখেছি, রাইট হ্যান্ড রুলটা বাকি আছে। তো ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলটা এখান থেকে কভার হয়ে যায়। তো আমরা প্রায় মোটামুটি 3টা কোয়েশ্চেন কভার করে ফেলেছি। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। এটা আমার প্রথম ভিডিও, যার কারণে একটু লং হয়ে গিয়েছে। তো আশা করি সামনে থেকে একটু কমপ্রেস করে আনবো সব কিছু, যাতে ভিডিওটা এত লং না হয়, শর্ট হয়। তো ধন্যবাদ সবাইকে। সবাই সবার বাবা মাকে শ্রদ্ধা করবেন, কারোর মনে কোনো কষ্ট দিবেন না কেউ, এবং সর্বশেষ সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।